প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর বিএনপি যখন সরকার গঠন করলো 17ই ফেব্রুয়ারি, ঠিক এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে পেলাম বিএনপি হঠাৎ ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দক্ষিণ সিটি, উত্তর সিটি, মোট 6টি সিটি কর্পোরেশন থেকে প্রশাসকদের সরিয়ে দিল। সরিয়ে দিয়ে বিএনপি দলীয় নেতাদের সেখানে প্রশাসক হিসাবে বসিয়ে দিল। 6টি সিটি কর্পোরেশনে এই কাজটি করেছে বিএনপি। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক ছিল, সব ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা ছিল না, বাট হঠাৎই বিএনপিকে এই কাজটি করতে হয়েছে। আচ্ছা, আর গত রোববার 42টি জেলা পরিষদ থেকে প্রশাসকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, দিয়ে সেখানে বিএনপি দলীয় নেতাদের বসিয়ে দেওয়া হলো। তো এইটি সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে, সন্দেহ এবং শঙ্কার উদ্রেক করেছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে এনসিপি এবং জামায়াতে ইসলামী। এনসিপি এবং জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এখানে একটি গভীর ষড়যন্ত্রের খোঁজ পেয়েছে। তারা সুস্পষ্টভাবে বলেছে যে সরকার এখন তড়িঘড়ি করে এই জেলা পরিষদগুলোতে, সিটি কর্পোরেশনে তথা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ করে এই প্রতিষ্ঠানগুলোর উপর একটি রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে। কারণ এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হবে এবং খুব বেশি দেরি নেই নির্বাচন হবার মতো পরিস্থিতি আছে, সুযোগ আছে। তো নির্বাচনের আগে যদি সরকার দলীয় লোকেরা সেখানে থাকেন প্রশাসক হিসেবে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করবেন, সেখানকার ফাঁক ফোকর সব কিছু বুঝতে পারবেন, অর্থাৎ সার্বিকভাবে প্রভাব বিস্তার করা যাবে এই প্রতিষ্ঠানগুলোর উপর। এই অসৎ উদ্দেশ্যে সরকার এই কাজটি করেছে বলে বিরোধী দলীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। তো তার আগে পটভূমিতে একটু কথা বলে নেওয়া ভালো। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে 5 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল। তো তখন সরকারের সীমাবদ্ধতা ছিল, তাই স্থানীয় সরকার নির্বাচন বা কোনো নির্বাচনের দিকেই সরকার হাঁটেনি, বাস্তবতা এটি ছিল না। তাই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সরকার প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, সব জায়গায় সিটি কর্পোরেশন প্রশাসক দিয়ে কাজ চলেছে। সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং সরকার সেটি নিয়েছে, কারণ কোনো বিকল্প ছিল না, সব ঠিকঠাকই চলছিল। তো এখনও উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে সরকার মনোনীত সরকারি কর্মকর্তারাই প্রশাসক হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন। আর জেলা পরিষদগুলোতে দায়িত্ব পালন করছিলেন জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো সব ঠিকঠাকই চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু বিএনপির হঠাৎ মনে হয়েছে যে তাদের এটি করা দরকার, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নিজের লোক দেওয়া দরকার। তাই রোববারে 42টি জেলা পরিষদে 42 জন প্রশাসক নিয়োগ করা হলো। আর আগেই বলেছিলাম নির্বাচনের এক সপ্তাহ পরপরই 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন বদল করা হয়েছিল। তো এখন সব মিলিয়ে এই আজ পর্যন্ত 12টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে আর 42টি জেলা পরিষদে। তো এখন কারা এরা? এই যে বলছিলাম যে বিএনপি নেতাদের সেখানে দেওয়া হয়েছে। বিএনপি একটি বড় দল, সো এই দলের যেমনি আছে লক্ষ লক্ষ অ্যাক্টিভিস্ট কর্মী, তেমনি আছে শত শত হাজার হাজার নেতা। তো সেই হাজার হাজার নেতার কি গতি হবে, কি হাল হবে? প্রচলিত রাজনীতিতে এটি হয়ে থাকে। এটি কিন্তু বিএনপির একার সমস্যা না, এটি প্রচলিত রাজনীতির সমস্যা। আওয়ামী লীগেরও একই সমস্যা ছিল, এত নেতাদের কি করবে? নেতাদের কিছু করতে দিতে হয়, মিনিংফুল কিছু, যেখান থেকে তারা 2-4 পয়সা কামাতে পারেন, একটু সমৃদ্ধি লাভ করতে পারেন, রাজনীতি করবার জাস্টিফিকেশন খুঁজে পান, কেন রাজনীতি করেছেন সেটি দেখতে পান, সেই ব্যবস্থা করা হয়। তো করতে গিয়ে অনেক সময় এরকম এলোমেলো কাজ করতে হয়, লোকের চোখে পড়ে, দৃষ্টিকটু এরকম কাজ তাদের করতে হয়। তো আওয়ামী লীগ যথেচ্ছা করেছে সেটি। তো বিএনপি এখন মাত্রই সরকার গঠন করেছে, যদিও মাত্রই সরকার গঠন করেছে বলছি, এরা পুরনো লোক, পুরনো চাল ভাতে বাড়ে। তাই এদের জানা আছে ফাঁক ফোকর রাষ্ট্রের কোথায় কোথায় আছে, সেই ফাঁক ফোকরগুলো তারা খুঁজে বের করতে পারেন।
এবং তারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এই যে রাজনৈতিক পদায়ন করতে হলো, কাদেরকে করা হয়েছে? আচ্ছা, ছোট্ট উদাহরণ দিই এক দুটো। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হলো। উত্তর সিটির প্রশাসক নিয়োগ করা হলো ঢাকা 15 থেকে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিপরীতে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, শফিকুল আলম, তিনি হেরে গিয়েছিলেন ঢাকা 15-তে ডাক্তার শফিকুর রহমানের বিপরীতে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। তাই তার মনের কষ্ট, তার হতাশা দূর করবার জন্যে শফিকুল আলমকে দেয়া হলো উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। তো এইভাবে জায়গায় জায়গায় 42টি জেলা পরিষদে যেই জেলায় যেই প্রার্থী মনোনয়ন পাননি, দুই ক্যাটাগরিতে গেছে বিষয়টি। একটি হলো তারা মনোনয়ন পাননি, কারণ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনী আসনগুলোতে বিএনপির প্রতিটি আসনে 5 জন, 6 জন, 7 জন, 10 জন এরকম ছিলেন মনোনয়ন প্রত্যাশী। কিন্তু মনোনয়ন তো একজনকে দেয়া যাবে, বাকিদের কি হবে? তো সব জায়গায় এটি ছিল। তো এখন এত মনোনয়ন বঞ্চিত এবং অনেকে আছেন নির্বাচন করেছেন, করে আবার হেরে গিয়েছেন, হারু পার্টি। তাহলে সেই হারু পার্টি এবং মনোনয়ন বঞ্চিতরা, যাদের মধ্যে হতাশা আছে, তাদেরকে পুনর্বাসন করেছেন জনাব তারেক রহমান এবং বিএনপি। তো নিজ দলের নেতাকর্মীদের জন্য মায়া থাকবে, ভালোবাসা থাকবে, এটি তো স্বাভাবিক, এটি দোষের কিছু না। কিন্তু সেই মায়া ভালোবাসা দেখাতে গিয়ে বিষয়টি যদি এরকম দৃষ্টিকটু হয়ে পড়ে, লোকের কাছে ধরা পড়ে যে কেন কি করা হচ্ছে, কেন কি করা হলো, সেইটি আপত্তিকর। তো সেই মায়া ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারেক রহমান সাহেবের আবার মায়ের শরীর, খুবই মায়া তার শরীরে। তো তাই তিনি নেতাকর্মীদের মনোকষ্ট সহ্য করতে পারেননি, তাই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো ভেবেছেন একটু সমালোচনাই তো হবে, আর কি হবে। তাই তিনি এই মহৎ উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগটি বাস্তবায়ন করে ফেলেছেন। আর এই প্রশাসকরা, জেলা পরিষদের সব প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, তারা সবাই দুই ক্যাটাগরিতে পড়ে। যেমনটা আগে বলছিলাম, হয় হারু পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে হেরেছেন, না হলে নমিনেশনই পাননি। তো তাদের মনোবেদনা কিছুটা কমাবার চেষ্টা করা হয়েছে, বাট অ্যাট দ্য কস্ট অফ দ্য পাবলিক, অ্যাট দ্য কস্ট অফ দ্য স্টেট। রাষ্ট্রের খরচে, পাবলিকের খরচে কাজটি করা হয়েছে। কারণ পাবলিক বিষয়টিকে ভালোভাবে দেখছে না। পাবলিক আওয়ামীদের সঙ্গে মিলিয়ে ফেলছে বিএনপিকে। যদিও অনেকেরই ধারণা আওয়ামী লীগ এবং বিএনপি একই মুদ্রার এপিটোপিট। তো নির্বাচনের সময় লোক আরও ভয়ঙ্কর স্লোগান দিত, তো সেই স্লোগানে আর গেলাম না। তো এই দুটো দলকে বেশিরভাগ লোক আলাদা করে দেখে না, মুদ্রার এপিটোপিট বলে মনে করেন তারা। কারণ কাজগুলো তাদের সিমিলার, একই রকম হয়, ব্যতিক্রম কিছু হয় না। তারা স্লোগান দেন, তারা ব্যতিক্রমী কাজ করবেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তারা সেটি করেন না বা আমরা দেখতে পাই না। তো এখন কথা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রীও বটে, তিনি তার প্রথম কার্যদিবসে 18 ফেব্রুয়ারি তিনি উল্লেখ করেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। তো যদি তাই হয়, তাহলে এই তড়িঘড়ি করে জেলা পরিষদে তথা সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক পদে দলের লোকদের বসাতে হলো কেন? তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন সহসা হচ্ছে না? যদি হয়, তাহলে নিশ্চয়ই এই পরিবর্তনটি হবার কথা ছিল না। যদি 1 মাস 2 মাসের ব্যাপার হয়, তাহলে 2 মাসের জন্য এই পরিবর্তন কেন দরকার ছিল? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। আর যদি এই পরিবর্তনের কোনো ইচ্ছে না থাকে, তাহলে সেটি কেন? কারণ দেশের পরিস্থিতি এখন ভালো, সব কিছু ঠিকঠাক আছে, স্থানীয় সরকারের নির্বাচন অনেকদিন হয় না, তাই সেটি জরুরি ভিত্তিতে করা যেতে পারে, আর করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো সরকার কোন পথে হাঁটছে, কি ভাবছে, আর কেন এই সিদ্ধান্ত, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আচ্ছা, এখন আর আরেকটি কথা হলো, এই যে প্রশাসক যাদের বসানো হয়েছে, তারা কিন্তু 180 দিনের বেশি কাজ করতে পারবেন না নিয়ম অনুযায়ী। কারণ এই বিষয়ে কিছু বিধিবিধান আছে। একটি আছে সিটি কর্পোরেশন আইন 2009 এবং জেলা পরিষদ আইন 2000। এই দুই আইন অনুযায়ী সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি। আইন আছে দেবার মতো। আচ্ছা, দুটি আইনই বলা হয়েছে একজন প্রশাসক কোনোভাবে 180 দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সরকারের জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর
দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনের দিকে না গিয়ে প্রশাসক নিয়োগ শুরু করায় এই নিয়ে প্রশ্ন উঠেছে। আচ্ছা, 42 প্রশাসকের 10 জন পরাজিত, মনোনয়ন বঞ্চিত। যেটি বলছিলাম যে যেসব নেতাকে পদায়ন করা হয়েছে যারা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে, তারা 2 ক্যাটাগরিতে পড়ে। তো তথ্য পেলাম, এটা বিবিসি রিপোর্ট করছে, 42 প্রশাসকের 10 জন পরাজিত, মনোনয়ন বঞ্চিত। আচ্ছা, তো এটি লম্বা লিস্ট আছে, এখানে গেলাম না, সেখানে যাবার দরকারও নেই। কে কোথায় হয়েছেন সেগুলো আমাদের জানবার দরকার নেই আসলে। তো মূল কথা সেটি হলো সরকারের এই সিদ্ধান্ত খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি, এবং বিরোধী দল যে অভিযোগ করেছে এনসিপি এবং জামায়াত ইসলামী, তারা যথার্থই অভিযোগ করেছেন সরকারের এখানে একটি অসৎ উদ্দেশ্য আছে। সেটি হলো স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোল্ড বজায় রাখা, যেটিকে আমরা বলি ইনফ্লুয়েন্স সৃষ্টি করা। কারণ কখনো না কখনো স্থানীয় সরকার নির্বাচন তো হবেই, আর তারা যদি এখন প্রশাসক হিসেবে থাকেন এই জায়গাগুলোতে, তারা অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারবেন এবং নির্বাচনে তাদেরকে এটি ভালো ফলাফল এনে দেবে। এই প্রত্যাশা থেকে, এই চিন্তা থেকে হয়তো তারা কাজটি করেছে। বাট জনগণ আর আগের মতো বোকা নেই, জনগণ কিন্তু সব ধরে ফেলে, তো ধরেই ফেলেছে মনে হলো আর কি। তো আগামী মুখগুলো বিএনপির একটু বুঝে করলে ভালো হবে, আর যেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখা যেতে পারে স্বাভাবিক রাখতে হবে। হাসিনার মতো হোলসেল দলীয়করণ তো প্রয়োজন নেই। এই ছোট ছোট অপরাধগুলো হাসিনা করেছিলেন এবং সব কিছু মিলে একদিন মহিরুহ হয়েছিল। তো মনে হতে পারে এটি তো একটি অনিয়ম, ছোট্ট একটি অনিয়ম, ব্যাপার না। তো এইটু ছোট্ট অনিয়ম কিন্তু হতেই থাকবে, অ্যান্ড এভরিথিং অ্যাডস আপ, মনে রাখতে হবে বিষয়টি। ধন্যবাদ প্রিয় দর্শক।